এটা মানুষের প্রত্যাশা ছিল। এখন এই গণতান্ত্রিক রূপান্তর ঘটার ক্ষেত্রে পদ্ধতিগত জায়গাগুলো কি হবে, কি ধরনের বিষয়ে করলে গণতান্ত্রিক রূপান্তরটা সত্যিকার অর্থে করবে, এই বিষয়ে আমাদের আলাপ আলোচনা শুরু হয়। কিন্তু যথার্থ গুরুত্বের সাথে আলোচনাগুলো আসলে সবাই মনোযোগ দিয়েছেন, বা বিশেষভাবে যারা একটা সরকার পরিচালনার দায়িত্বে আছেন তারা যে খুব গুরুত্বের সাথে এই প্রশ্নগুলোকে বিবেচনা করেছেন, সেটা আজকের বাস্তবতায় আমরা অনেক ক্ষেত্রে সেটা মনে করতে পারছি। আমাদের এইটা আমরা শুরু থেকে একটা কথা বলেছিলাম, এই জাগতিক জীবনের সভরেন কে সার্বভৌম। একটা গণতান্ত্রিক সমাজে ব্যক্তি অর্থাৎ জনগণ, ব্যক্তির সার্বভৌমত্ব আমরা স্বীকার করি, ব্যক্তি সমষ্টি তৈরি করে। জনগণের সার্বভৌমত্ব জাগতিক এই রাষ্ট্রীয় জীবনে যখন জনগণের সার্বভৌমত্বকে আমরা স্বীকার করি, তখন জনগণের অংশগ্রহণের ভিত্তিতেই কিন্তু পুরো পরিকল্পনা রূপান্তরটাকে করব। পদ্ধতিগত দিক থেকে জনগণের অংশগ্রহণের এই প্রশ্নকে কোনোভাবেই এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। এইটাকে যদি যথার্থভাবে গ্রহণ করা হতো, তাহলে আজকে একদিকে জনগণের প্রত্যাশা, অন্যদিকে এই যে জনগণের প্রত্যাশাকে লক্ষ্য হিসেবে ওই লক্ষ্য অর্জনের জন্য পদ্ধতিগত দিক, এটা একটা সুস্পষ্ট জায়গায় এসে দাঁড়ায়। মানুষের প্রত্যাশা বিচার হবে, মানুষের প্রত্যাশা সংস্কার হবে, অর্থাৎ রূপান্তর ঘটবে, এবং মানুষের প্রত্যাশা তারা এই কাজের মধ্যে সক্রিয়ভাবে অংশ নেবে। আমরা শুরু থেকে একটা কথা বলেছি, বিচারের ব্যাপারে মানুষ দৃশ্যমান অগ্রগতি দেখতে চায়। আপনারা এই বিষয়ে কিছুটা অগ্রগতি হয়েছে, বিচার শুরু হয়েছে, এটা নিঃসন্দেহে মানুষের মধ্যে স্বস্তি তৈরি করবে, আশাবাদ তৈরি করবে। সংস্কারের ক্ষেত্রেও আপনাদের উদ্যোগগুলো নিয়ে আমরা কথা বলেছি। আমরা প্রস্তাব করেছিলাম যে এখানে বিভিন্ন বিষয়ে কমিশন করা হোক, সকলের মতামত নেওয়া হোক, এবং আলোচনাযোগ্য বিষয়গুলোকে প্রস্তাব আকারে হাজির করা হোক, এবং তারপরে সকলের মধ্যে মতামত নিয়ে যেসব প্রশ্নে আমরা ঐক্যমত্য হব সেগুলো এক জায়গায় করা হোক, যেগুলো প্রশ্নে দ্বিমত থাকবে সেগুলো আলাদা করা হোক। এখন দ্বিমতের ফয়সালা কিভাবে হবে? সমাজ যেহেতু গণতান্ত্রিক, যার ফলে বহু পক্ষ আছে, এইখানে সবাই তো একমত হয়ে যাবে না। এখন সবাই যেহেতু একমত হবে না, কাজেই কোনো কোনো প্রশ্নে একমত হবে, কোনো কোনো প্রশ্নে দ্বিমত থেকে যাবে। আমরা কি পদ্ধতিতে এই যে রাজনৈতিক উত্তরণের কাজটা সম্পন্ন করব? যেসব প্রশ্নে আমরা একমত হয়েছি সেই সব প্রশ্নগুলো আমরা সহজেই বাস্তবায়ন করতে পারি, কেননা দ্বিমত তোলার মতো জায়গা সেখানে কম। দ্বিমত কেউ উত্থাপন করে, যদি জনগণের দিক থেকে অর্থাৎ রাজনৈতিক পক্ষগুলোর বাইরেও কেউ দ্বিমত তুলতে চায়, তখন সেই দ্বিমতের মীমাংসা নির্বাচনের মধ্যে দ্বিমত, অথবা রাজনৈতিক দলগুলোর মধ্যে যে দ্বিমত আছে সেই দ্বিমতেরও মীমাংসা নির্বাচনের মধ্যে। যখন একটা নির্বাচন থাকে না, যখন একটা রাজনৈতিক সংগ্রামে সরাসরি শক্তি প্রয়োগের বাস্তবতা, রাজনৈতিক দলগুলি কিন্তু জনমতের প্রতিফলন ঘটায়, তার প্রতিনিধিত্বকে নিশ্চিত করে। কাজে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐকমত্য হচ্ছে, সে ঐকমত্যটাকে একটা জাতীয় সনদ হিসেবে ধরা যেতে পারে। দ্বিমতগুলো নিয়ে আমরা নির্বাচনে যেতে পারি। কাজে নির্বাচন কেবল জনগণের অংশগ্রহণ নয়, এটা আমরা যে সংস্কার প্রক্রিয়ার কথা বলছি, গণতান্ত্রিক রূপান্তরের কথা বলছি, নতুন বন্দোবস্তের কথা বলছি, সেইটার একটা গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু আমরা শুরু থেকেই দেখলাম হঠাৎ করে যেন নির্বাচন আর সংস্কারকে একটা মুখোমুখি দাঁড় করানো, এমনকি বিচারকেও প্রায় মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা। এই যে বিচার, সংস্কার, নির্বাচন, এটা পরস্পর সম্পর্কিত, ঘনিষ্ঠভাবে সম্পর্কিত, একটা ছাড়া আরেকটা আসলে তার লক্ষ্য অর্জন করতে পারে না। এই প্রশ্নটাকে গুরুত্বের সাথে বিবেচনা না করার ফল হচ্ছে আজকে ঐক্যের মধ্যে ফাটল ধরছে, আজকে আস্থার মধ্যে একটা বিরাট সংকট সৃষ্টি হচ্ছে, এবং সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর
এমনকি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মধ্যেও একটা দূরত্ব, অনাস্থার জায়গা আমরা দেখতে পাচ্ছি। এই বিষয়গুলো মোটেই আমাদের জন্য কোনো ইতিবাচক ব্যাপার নয়, কারণ এই ধরনের অনাস্থা, এই ধরনের দূরত্ব আমাদেরকে এমনকি বিপর্যয়ের মধ্যে ফেলতে পারে। রাজনীতিতে অনেকগুলো কথা চলে এসছে। নির্বাচন কি আদৌ ঘোষিত সময়ের মধ্যে হবে, অর্থাৎ এই ডিসেম্বর থেকে জুনের মধ্যে? সরকার কি প্রলম্বিত হবে? অনিশ্চয়তা কিভাবে চলতে থাকবে? এই প্রশ্নগুলো এসেছে। এই প্রশ্নগুলো যখন এসেছে এবং এইটা পুরো রাজনৈতিক পরিস্থিতি, এমনকি অর্থনৈতিক পরিস্থিতিকে ক্ষতিগ্রস্ত করছে, তখন সরকারের একটা দায়িত্বের মধ্যে পড়ে দেশের স্বার্থকে সবার আগে আনা। এবং দেশের স্বার্থকে সবার আগে আনতে গেলে এই বিষয়ে সুনির্দিষ্ট রোডম্যাপ, কোন ধরনের অনাস্থা, কোন ধরনের দূরত্ব যাতে না থাকে সেই ব্যবস্থা করা। এবং সেই কারণে আমরা বলছি এবং আমরা জানি এটাই একমাত্র সমাধান, যে বিচার, সংস্কার এবং নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ করেন। আপনারা প্রাথমিক ডেডলাইন বলেছেন ডিসেম্বর থেকে জুন। তো ডিসেম্বর কথাটা কে বলেছে প্রথম? মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি কিন্তু ডিসেম্বর বিষয়টাকে সামনে এনেছেন। এখন এটা তখন স্বাভাবিক যে রাজনৈতিক দলগুলো তারা নির্বাচন চাইবে, এর মধ্যে অস্বাভাবিকতা কিছু নেই। নির্বাচন চাওয়া কোনো অপরাধ না। এবং নির্বাচন যখন আপনি যদি সত্যিকার অর্থে জনগণের সার্বভৌমত্ব স্বীকার করেন এবং মনে করেন যে পুরো সংস্কার প্রক্রিয়ার মধ্যে জনগণের সম্পৃক্ততা অত্যন্ত জরুরি, তাহলে নির্বাচনটাকে আপনি তো পুরো সংস্কারের গুরুত্বপূর্ণ অংশ হিসাবে দেখবেন। এটাকে বিরোধাত্মক জায়গায় দেখার দৃষ্টিতে হচ্ছে জনগণ বিরোধী একটা অবস্থান নেওয়া। কাজে নির্বাচন চাওয়াকে একটা অপরাধ হিসেবে দেখার কিছু নেই। খোদ প্রধান উপদেষ্টা বললেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। ফলে রাজনৈতিক দলগুলো যদি ডিসেম্বরে নির্বাচন চায়, এটার মধ্যে কোনো অপরাধের কিছু নেই। এবং তারা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাইবে, সবার আগে যে সময়টা সেই সময়টাতে চাইবে। যদি ডিসেম্বরে আয়োজন করা না যায়, কেন যাচ্ছে না সেই ব্যাখ্যাটা সরকার দেবে। সরকার ব্যাখ্যা আনুষ্ঠানিকভাবে দিয়েছেন, তারা আলোচনার মধ্যে বলেছেন যে তারা প্রতিষ্ঠান পুনর্গঠন করছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি আনার চেষ্টা করছেন। এখনো কমফোর্টেবল বোধ করেন নাই যে নির্বাচন ডিসেম্বরেই আয়োজন করতে পারবে। তাহলে আলোচনা করেন। এটা তো আলোচনার একটা বিষয়। আলোচনা করে কিভাবে একটা দ্রুত কমফোর্টেবল জায়গায় আসা যায় সেই জায়গা তৈরি করেন। আমরা তো দেখছি যে নির্বাচনের তারিখ সুনির্দিষ্ট না হওয়ার ফলে যেগুলো গুরুত্বপূর্ণ আলোচনা সেগুলো প্রাধান্যে আসতে পারছে না। বাংলাদেশে এখন গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে সংস্কার কোন কোন প্রশ্নগুলো সত্যিকার অর্থে ন্যূনতম এই জায়গায় না গেলে দেশে ক্ষমতার ভারসাম্য তৈরি হবে না।